আমাদের আজকের ভিডিওতে গাণিতিক মডেলিং থাকবে। এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনের। তো আমরা প্রথমে ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করব, অর্থাৎ ইম্পর্টেন্ট অধ্যায়গুলোই করাবো। তো যাদের সমস্যা আছে তারা ভিডিওটা দেখতে পারো। ষষ্ঠ অধ্যায়তে আছে হচ্ছে মহামারী মডেল। মহামারী মডেলে আমাদের এসআইআর মডেলটা গুরুত্বপূর্ণ। তো উদাহরণ আছে, সরল এসআইআর মডেলটা বর্ণনা করো এবং সমগ্র জনগোষ্ঠীতে ছড়িয়ে পড়া অথবা সংক্রমণ নিঃশেষিত হওয়ার শর্তসমূহ নির্ণয় করো। তো আসলে আমাদের এই মডেলটিতে মূলত এই প্রথম পেজটা বলতে গেলে মুখস্থই করতে হবে, কারণ এখানে সব ভাষা ব্যবহার করা, সবাই এটা একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। আর এই যে স্বীকার্যসমূহ, এটাও কিন্তু হুবহু মুখস্থ রাখা লাগবে। তো এই স্বীকার্যের উপর নির্ভর করেই কিন্তু আমাদের দুটি সূত্র তৈরি হয়েছে। সেটা হচ্ছে ডিএস বাই ডিটি ইকুয়াল টু মাইনাস আলফা এসআই এবং ডিআর বাই ডিটি ইকুয়াল টু বিটা আই। তো এই যে ডিএস বাই ডিটি, এখন এসটাকে আমরা কি ধরেছি এখানে? এস হচ্ছে সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা বা জনগোষ্ঠীর সংখ্যা, আই হচ্ছে রোগাক্রান্ত ব্যক্তির সংখ্যা, আর হচ্ছে অপসারিত ব্যক্তির সংখ্যা। তো এই যে 2 নং যে আমাদের শর্ত বা স্বীকার্য, সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর জনসংখ্যা পরিবর্তনের হার অর্থাৎ ডিএস বাই ডিটি সবসময় বর্তমান সময় সংক্রমণযোগ্য ও অপসারিত জনসংখ্যা, এখানে আসলে অপসারিত হবে না, এখানে হবে হচ্ছে সংক্রমিত, ঠিক আছে, সংক্রমিত জনগোষ্ঠীর জনসংখ্যার সমানুপাতিক হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে মাইনাস আলফা এসআই, আইটা হচ্ছে সংক্রমিত। সো ওখানে আমাদের স্বীকার্য এটা ভুল আছে, এটা একটু খেয়াল করে রাখতে হবে আমাদের। আর 3 নং যে শর্ত হচ্ছে অপসারিত জনসংখ্যার পরিবর্তনের হার অর্থাৎ ডিআর বাই ডিটি, সেটা হচ্ছে সংক্রমিত জনসংখ্যার সমানুপাতিক অর্থাৎ আই এর সমানুপাতিক। তো সমানুপাতিক ধ্রুবক হচ্ছে বিটা নেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে আলফা। তো এখানে হচ্ছে আমাদের দুটি সূত্র তাহলে পেয়ে গেলাম। এখন এই দুটি সূত্রকে আমরা ব্যবহার করতেছি। দেখো, এখন স্পষ্ট যে সংক্রমণযোগ্য, সংক্রমিত ও অপসারিত জনগোষ্ঠী নিয়েই হচ্ছে সমগ্র জনগোষ্ঠী গঠিত, অর্থাৎ সমগ্র জনগোষ্ঠী এন এর মান হচ্ছে সংক্রমণযোগ্য ব্যক্তি, আক্রান্ত ব্যক্তি ও অপসারিত ব্যক্তির যোগফল। এখন এটাকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এই অংশটা পাচ্ছি। তো এন এর মান তো সবসময় ধ্রুবক থাকবে, এই জন্য এর মানটা অন্তরীকরণ করলে 0 হয়ে যাচ্ছে, আর বাকি মানগুলো থাকতেছে। এখান থেকে ডিআই বাই ডিটির মানটা আমরা পাচ্ছি যে মাইনাস ডিএস বাই ডিটি মাইনাস ডিআর বাই ডিটি। এখন ডিএস বাই ডিটির মানটা আমরা যে অংশটা পেয়েছি সেটা বসাই দাও, আর এটা যদি বসাই দিই তাহলে এই সমীকরণটা পাচ্ছি। আর এই 3 নং সমীকরণটাই, অর্থাৎ এই 3টা সমীকরণই হচ্ছে আমার স্বীকার্য হতে প্রাপ্ত 3টা সূত্র। এখন সমীকরণ 1, 2, 3 একত্রিত করে পাই, অর্থাৎ এই যে 3টা সমীকরণ আমরা পেলাম এই 3টাকে একত্রে বসালাম, যেখানে আলফা আর বিটা হচ্ছে 0 থেকে বড় আর সমান, আর আলফা হচ্ছে সংক্রমণ হার, বিটা অপসারণ হার নামে পরিচিত। তাহলে এখন এই যে অংশগুলো কিন্তু আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অধিকন্তু S0 অর্থাৎ আদি অবস্থায় সংক্রমণযোগ্যের সংখ্যা S0, সেটা ধরলাম 0 থেকে বড়, এবং আক্রান্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে I0, সেটাও 0 থেকে বড়। আচ্ছা, আর রিমুভ হচ্ছে 0, অর্থাৎ কাউকে অপসারণ করা হয় নাই। তো এখন 3 নং হতে পাচ্ছি, অর্থাৎ এই যে ডিআই বাই ডিটিকে, এটাকে আদি অবস্থায় আমরা কি পাই সেটা দেখছি। তাহলে এই যে টির মান যখন 0, তখন I0 ছিল, S0 ছিল, জাস্ট এখান থেকে I0টা কমন নেওয়া হয়েছে, এখানে যেহেতু আদি অবস্থায়, সো I0 হচ্ছে এখানে, সেই I0টা কমন নিয়ে এই অংশটা পাচ্ছি। এখন এই অংশটার মান 0 থেকে বড় হবে যখন S0 বিটা বাই আলফা থেকে বড়, আর ছোট হবে 0 থেকে যখন এটা বিটা বাই আলফা থেকে ছোট, অর্থাৎ এখান থেকে আলফাটাকে যদি কমন নেওয়া হয় তখন এই যে এই সম্পর্কটা পাচ্ছি। তাহলে এইটা দেখো, 0 থেকে বড় হতে গেলে কি S0 এর মান অবশ্যই আমার এই বিটা বাই আলফা থেকে বড় হবে, তাহলে তো এটা থেকে এটা বিয়োগ করলে ধনাত্মক মান, আর এটা ছোট হবে কখন, মাইনাস মান হবে কখন, যখন এইটা এই অংশটার থেকে ছোট হবে। তাহলে আমরা সেই অংশটাই করেছি এখানে, এই যে 0 থেকে বড় হয়েছে যখন এটা বড়, আর যখন ছোট হবে তখন হচ্ছে এই অংশটা। তাহলে এই যে দুইটা সম্পর্ক পেয়ে গেলাম। আবার 1 নং হতে পাই ডিএস বাই ডিটি হচ্ছে 0 থেকে সমান অথবা ছোট। তাহলে এটা কেন? কারণ এটা হচ্ছে সংক্রমণযোগ্য ব্যক্তির পরিবর্তনের হার, যেহেতু আদি অবস্থায় এটা পরিবর্তন হয় না, সো এটা 0, এই যে দেখাচ্ছে। আর যখন S0 এর মান বিটা বাই আলফা থেকে ছোট, তখন মান হচ্ছে কি ঋণাত্মক হচ্ছে, এই অংশটা হচ্ছে। তাহলে এটা এই অংশটুকু থেকে 0 বড় অথবা সমান, যখন সময় শূন্যর কাছাকাছি বা শূন্যর অবস্থায় আছে, যেহেতু সময় কখনো ঋণাত্মক হয় না, এবং I0 আইডি থেকে বড় হচ্ছে, কারণ এটা হচ্ছে পূর্বের আক্রান্ত ব্যক্তির সংখ্যা, আর এটা হচ্ছে
টি সময় আক্রান্ত ব্যক্তির সংখ্যা। তাহলে দেখা যাচ্ছে যে পূর্বের আক্রান্ত ব্যক্তির সংখ্যা থেকে টি সময় আক্রান্ত ব্যক্তির সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে যখন সময়টা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ অসীম সময়ের যখন পার হয়ে যাবে তখন আক্রান্ত কোনো ব্যক্তি থাকবে না, কাজেই ক্রমশ সংক্রমণ নিঃশেষিত হয়ে যাবে। আর অন্যথায় যদি এস নট বড় হয়ে যায় তখন হচ্ছে ধনাত্মক মান হবে, অর্থাৎ আইটিটা বড় হয়ে যাবে এবং আই নট হতে বৃদ্ধি পাবে, আর এক সময় রোগটা সমগ্র জনগোষ্ঠীতে মহামারী আকারে ছড়িয়ে পড়বে। তো এইটাই হচ্ছে আমাদের কিন্তু এসআইআর মডেলের বর্ণনা। আমাদের এই মডেলটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে অন্যান্য অঙ্কগুলো সহজ হয়ে যাবে। দেখো এই অঙ্কটা 18 সালে আসছে, 19 সালে আসছে, তো 20 সালে আশা করা যায় আসবে না, কিন্তু আবার এই অঙ্কটা কিন্তু আমাদের কাজে লাগবে, আর হুবহু এই অঙ্কটাই। তো এই অঙ্কটা না পড়ে আমাদের যে অঙ্কটা কাজে লাগবে আমরা সেই অঙ্কের দিকে এগিয়ে যাই। তাহলে আমাদের এরপরে আছে উদাহরণ, তো এরপরে আছে উদাহরণ 5 আছে, সেটাও আমাদের 19 সালে আসছে, একই টাইপের অঙ্ক এটা। দেখো 18 সালে আসছে, 19 সালে আসছে, ঠিক আছে এই অঙ্কটা। তো এখন এই অঙ্কটা না করে আমরা ডাইরেক্ট 18 সালে আসছে একটা অঙ্ক, আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা করলেই আগেরটাই হয়ে যাচ্ছে। দেখো তাহলে অপসারণ সহ ও অপসারণহীন রোগ বলতে কি বুঝো? অপসারণ সহ নির্ণয়ধর্মী মহামারী মডেলটা নির্ণয় করো। এখন এটা 12, 14, 16, 18 বুঝতে পারতেছে এরপরে কত কত সাল আসবে। তো যেহেতু সংজ্ঞা দুটা বলছে, সংজ্ঞা দুটা মুখস্থ করে নিলে দ্বিতীয় অংশ বলছে, অর্থাৎ অপসারণ সহ নির্ণয়ধর্মী মহামারী মডেল। এখন অপসারণ করা যাবে, ঠিক আছে? তাহলে ধরে নিলাম যে এস হচ্ছে সংক্রমণযোগ্য জনসংখ্যা, আই হচ্ছে সংক্রমিত, আর হচ্ছে অপসারিত, আর এন হচ্ছে সমগ্র জনসংখ্যার আকার। তাহলে সেই অনুসারে আমরা এখন এসআইআর মডেলটা যে স্বীকার্যসমূহ মুখস্থ করেছি সেটা আমরা চোখ বন্ধ করে লিখে দেবো, কেমন? তাহলে লেখার পরে আমরা যে 3টা সূত্র পেয়েছিলাম এর আগের অঙ্কে, সেই সূত্র 3টাই যে বসাইছি স্বীকার্য হতে, ঠিক আছে? তাহলে এই সূত্র 3টা এখন আমাদের কাজে লাগতেছে। তো এখানে যেখানে আলফা হচ্ছে সংক্রমণ হার, বিটা হচ্ছে অপসারণ হার, এটি কারম্যাক ম্যাকেন্দ্রি এর এসআইআর মডেল নামেই পরিচিত। এখন হচ্ছে মডেলটার আদি শর্তসমূহ কি, অর্থাৎ প্রাথমিক যে সময়ে তখন সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা 0 থেকে বেশি, আর আক্রান্ত ব্যক্তির সংখ্যাটাও 0 থেকে বেশি, শুধুমাত্র অপসারিত মানুষের সংখ্যাই 0। আচ্ছা, এরপরে কি দাঁড়াচ্ছে? 2 নং হতে পাচ্ছি, এটাও কিন্তু সেম প্রক্রিয়ায় আমরা আগে অঙ্কে আমরা দেখেছি যে ডিআই বাই ডিটিকে, এটা তাহলে আইকে আই নট ধরে নিতে হবে, এখান থেকে আই কমন নিতে হবে, তাহলে সেইভাবে করেছে। এটা 0 থেকে বড় যখন এস নট বিটা বাই আলফার থেকে বড়। তা এই অংশটা তো আমরা আগের অঙ্কে করেছি, সো ওই অঙ্কটাকে ফলো করলে আমরা এইটুকু পেরে যাব। আবার এই অংশটুকু আমরা টোটালি দেখতে পাচ্ছি যে এই হুবহু সেম, ঠিক আছে, এর আগের অঙ্কটার মতোই। তাহলে আমরা এই পর্যন্ত পেয়ে যাচ্ছি যে যখন এস নট বড় হবে তখন মহামারীটা হবে। আচ্ছা, তারপরে 1 আর 2 হতে আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে দেখার বিষয়, ডিআই বাই ডিএস হচ্ছে, অর্থাৎ এই যে 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করি তাহলে ডিআই এর নিচে ডিএস থাকবে, আর এই আই ডিটি কেটে যাচ্ছে, আর এইটার নিচে এই অংশটা বসে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে বসে গেল অংশটুকু, তো এখান থেকে একটা যে দেখো আলফা এস আই, এখানেও আলফা এস আই, তাহলে এইটাকে ভাগ করলে 1 হয়, -1 যেহেতু এখানে মাইনাস আছে, আর এই মাইনাসের সাথে এই মাইনাস কেটে এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকতেছে কি, এই যে আই কাটা, তাহলে বিটা বাই আলফা এস। তো এই যে বিটা বাই আলফা হচ্ছে সেটাকে আমরা ধরলাম, এটাকে রো বলছে, রো, তাহলে এই অংশটা দিলাম, আর এসটা ছিল সেই এসটা হলো এই যে নিচে। তাহলে এই অংশটুকু আমরা পেয়ে যাচ্ছি। এখন এই অংশটুকু আর এই অংশটুকুকে আমরা সমাকলন করে দেবো। তাহলে এই ডিএসকে আমরা ওই সাইডে পাঠিয়ে দিলাম, যাতে আমাদের সমাকলন করতে গেলে এটা প্রয়োজন। তাহলে এই ডিএসটা একবার একের সাথে একবার এর সাথে গুণ হচ্ছে, সেটা করে সমাকলন করে দিলে ডিআইকে তাহলে আই হচ্ছে, আর এখানে মাইনাস এস, এখানে 1/s, তাহলে লন এস হচ্ছে, তাহলে রো লন এস, আর ধ্রুবক একটা অংশ। এখন এই সবগুলোকে, এইটুকুকে আমরা সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে এই অংশটুকু মানে হচ্ছে ধ্রুবক, আর এটা যেহেতু ধ্রুবক হচ্ছে, এটা হচ্ছে কিন্তু হচ্ছে একটা সময়ে টি এর যে কোনো একটা মান সেই সময়ে। তাহলে আমরা আদি অবস্থায় সেটাও আমরা একই কাজ করতে পারি, তাহলে আই নট এস নট সেইটা মান বসাই দিলেও একটা পেয়ে যাচ্ছি। তাহলে এইটা ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে অবশ্যই এইটা ইকুয়াল টু ধ্রুবক। এখানে আর হচ্ছে মানে আদি অবস্থায় অপসারিত ব্যক্তির সংখ্যা হলো 0, জনগোষ্ঠীর সংখ্যা, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আদি অবস্থায় সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা যে কোনো সময়ের সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা যোগ অপসারিত সংখ্যার সমান হতে পারে, কিংবা এই অংশটা বড় হতে পারে। তো এটা তো অবশ্যই স্বাভাবিক যে আমার আদি অবস্থায় যত লোকই সংক্রমণযোগ্য থাকুক না কেন, যে কোনো সময়ে ওই সংক্রমণযোগ্য
ও আক্রান্ত ব্যক্তির যোগফলের থেকে তো অবশ্যই আর ছোট হবে, এর থেকে অর্থাৎ বেশি এটা তো বেশি মোট হবে। জনসংখ্যা। যদি কোনো ব্যক্তি মারাও যায় তো সেই মারা যাওয়া ব্যক্তিও কিন্তু এনের মধ্যে পড়ে, তাই তো? তাহলে এনটাই হচ্ছে সর্বোচ্চ মান। এখন 5 নং হতে পাই আই সর্বোচ্চ হবে যখন ডিআই বাই ডিটি। তো একটা কথা হচ্ছে যে সর্বোচ্চ মান আমরা নির্ণয় যখন করেছি, এর আগেও করেছি, সেকেন্ড ইয়ারে হয়তো করেছো, তো সেখানে কিন্তু যে কোনো যে গরিষ্ঠ মান নির্ণয়ের ক্ষেত্রে যে সেই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে সেটার মান 0, সেইখানে হচ্ছে মান বসায় আমরা গরিষ্ঠ মান বের করব। তাহলে সেইভাবে যখন ওখানে করেছি, তা সেই রুলটাই আমাদের এখানে ব্যবহার করতে হচ্ছে। তাহলে আই সর্বোচ্চ হবে যখন ডিআই বাই ডিটির মান 0। তাহলে এখন ডিআই বাই ডিটির মান তো আমরা 2 নং সমীকরণ হতে পাই যে আই আলফা এস মাইনাস বিটা, সেটার মান 0। এখন এই অংশটা থেকে কিন্তু আমরা এস এর একটা মান পাই, কারণ এখানে আই নট ইকুয়াল টু 0। তাহলে এই অংশটা যদি 0 হয় তাহলে এস ইকুয়াল টু এই বিটা ওই সাইডে গেলে প্লাস, তাহলে বি ভাগ আলফা, অর্থাৎ বিটা বাই আলফা হচ্ছে এস। তাহলে সেইটাই বসাইছি যে এস ইকুয়াল টু বিটা বাই আলফা, আর এই বিটা বাই আলফাকে আমরা জাস্ট রো চিহ্ন দ্বারা বসালাম। তাহলে এই যে এস এর মানটা আমরা 6 নং সমীকরণ পেয়েছি, সেই সমীকরণটায় বসাবো। তাহলে 6 নং সমীকরণটা কি ছিল, যে ধ্রুবক ধ্রুবক অংশটা, তাই না? যে এখানে আই এর একটা মান, সেটার সাথে একটা ধ্রুবক ইকুয়াল টু এই অংশটা। এখানে জাস্ট আইকে ম্যাক্স ধরা হচ্ছে, কারণ আইটাকে সর্বোচ্চ মান, কারণ এখানে শুধুমাত্র আই ছিল। তাহলে এখানে আমরা একই কাজ করলাম, জাস্ট এস এর জায়গায় রো বসাইছি। এখানে এস ছিল, রো বসিয়েছি। আর এখানে তো এস নট ছিল, সো এস নটের জায়গায় আমরা কিছু বসাচ্ছি না। আর তাহলে এই সমীকরণটা পেয়ে যাচ্ছি। আর এখন এই সমীকরণ থেকে জাস্ট আই ম্যাক্সের মানটা বের করব, অর্থাৎ টি সময়ে ইনফেক্টেড তো আই ব্যক্তির ম্যাক্স সংখ্যা। ইকুয়াল টু এই অংশটা পেয়ে গেলাম। এখন এই অংশটা থেকে আমরা দেখো যে এস নট মাইনাস পিটাকে আলাদা করেছি, আর এই আই নটকে আলাদা রেখেছি, তিনটা অংশ, আর লন এর অংশটাকে কমন নিয়ে এই অংশটা পেয়েছি। যেহেতু এখানে মাইনাস আছে তাই লন এস নটটা ভাগ হয়ে যাচ্ছে। যে আই নট আর এফ নট অর্থাৎ কি আদি অবস্থায় আক্রান্ত ব্যক্তি আর হচ্ছে সংক্রমণযোগ্য ব্যক্তি, তা এইটা মানেই তো হচ্ছে টোটাল জনসংখ্যা। তাহলে টোটাল জনসংখ্যা এন হয়ে যাচ্ছে, আর বাকি অংশগুলো এখানে বসিয়ে দিলাম, এই যে যেখানে এন হচ্ছে এই অংশটা। তাহলে আর এরপরে হচ্ছে এই আগে যে আমরা শিখেছিলাম যে এস নট যদি ওই যে বিটা বাই আলফা থেকে বড় হয় তাহলে মহামারী হবে, আর যদি ছোট হয় তাহলে মহামারী হবে না, সেই কথাটা আবার লিখছে। তাহলে এইখানে কিন্তু আমাদের এই অংশটা শেষ হয়ে গেল। একটা অঙ্ক করতেই কিন্তু আমাদের প্রায় 10 মিনিটের মতো লেগে যাচ্ছে। তাহলে বুঝতে হবে যে এই অঙ্কগুলো কত বড়। আর আমি একটা জিনিস বলবো, এই অঙ্কগুলো করার সময় কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা খাতায় প্র্যাকটিস করবে, মুখে মুখে পড়লে কিন্তু হবে না। এই অঙ্কগুলো অনেক বড় বড় অঙ্ক, এইগুলা কিন্তু খাতায় প্র্যাকটিস করতে হবে বাধ্যতামূলক। পরে আরেকটা বড় অঙ্ক আছে, এটা আমরা দেখি 18 সালে যেহেতু আসছে, অপসারণহীন আবদ্ধ জনসংখ্যার ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তো তোমরা প্রশ্নটা পড়ে নাও। আচ্ছা, এবার আমরা প্রমাণে আসি। তাহলে অপসারণহীন জনসংখ্যার ক্ষেত্রে আমরা অবশ্যই পাচ্ছি যে টোটাল টি সময়ে হচ্ছে সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা আর হচ্ছে আক্রান্ত ব্যক্তির সংখ্যা, সেটা হচ্ছে মোট জনসংখ্যার সমান। আর তাহলে এখানে সেইগুলোই বলছে যে এটা হচ্ছে সংক্রমিত এটা। তাহলে মনে করে শুরুতে জনসংখ্যার মধ্যে রোগাক্রান্ত হওয়ার উপযোগী ব্যক্তির সংখ্যা হচ্ছে এন, আর আক্রান্ত ব্যক্তি হচ্ছে 1। কারণ আক্রান্ত না হলে তো আমরা আসলে রোগটা বুঝতে পারি না, এই জন্য এইটা ধরা হয়েছে। তাহলে টোটাল জনসংখ্যা হচ্ছে এস প্লাস 1, আর এই যে এস প্লাস আই হচ্ছে এন প্লাস 1, আর এস নট হচ্ছে এন, আর আই নট হচ্ছে 1। তো এরপর হচ্ছে তাহলে সংক্রমণের জন্য রোগাক্রান্ত হওয়ার উপযোগী ব্যক্তির সংখ্যা কমে যাবে, আর রোগাক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে থাকবে। তো সেই জন্যই প্রদত্ত মহামারী মডেলটা হচ্ছে আর ডিএস ডিটি ইকুয়াল টু, মানে যে মডেলটা আমাদের দুটা দিয়ে দিচ্ছে সেই অংশটা বসাইছি। এখন এটা থেকে আমরা পাচ্ছি কি 3 নং হতে ডিএস বাই ডিটি সমান মাইনাস বিএসআই, এখানে আই এর মানটা এন প্লাস 1 মাইনাস এস। তো এইটা কি করে পেলো সেটা দেখো, এই যে এখানে যেহেতু আমার আয়ের মানটা পাচ্ছি, তাহলে এই এসটা আমি যদি ওই সাইডে নিয়ে যাই এন প্লাস 1 মাইনাস এস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেই মানটা এখানে বসায় দিয়েছি। তাহলে এখন এরপরে আমরা এই যে মাইনাসটাকে এই সাইডে বামে আনেছি, আর এই যে এস এই অংশটুকু বামে ভাগ করে দিয়েছি, আর এই ডিটিটা ডানে এনে গুণ করে দিয়েছি। তাহলে বিটা ডিটি থাকলো, আর এখানে -1 বাই এই অংশটা ইন্টু ডিএস। এখন এই অংশটুকু থেকে এই অংশটুকু কি করে হলো, ঠিক আছে? আর কেন করব? কারণ আমাদের প্রমাণের সুবিধার জন্য এটা করতে হবে। আর এটুকুকে আমরা কেন এইভাবে কিভাবে এটা প্রকাশ করতে পারি,
সেটা হচ্ছে এইভাবে, জাস্ট এই যে নিচে -1 বা এই অংশটাকে গুণ করে দিছি দুই সাইডে, করে এবার জাস্ট লসাগু করে দাও। লসাগু করে দিলে তো তোমরা এটুকু পারোই, তো সেটা করে দিলে এই অংশটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট ওইটাকে ব্যবহার করব। এখন এইখান থেকে এই যে n+1 এই অংশটাকে ডান সাইডে নিয়ে যাচ্ছি, নেওয়ার পরে সমাকলন করতেছি, ঠিক আছে? তাহলে সমাকলন করতেছি যে 1/s কে একবার ds গুণ করে দিই, আর এইটাকে ds রেখে দিয়ে সমাকলন। তো সমাকলন করার পরে এখন এখানে ln s হচ্ছে, আর মাইনাসটা তো থাকতেছেই, আর এখানে হচ্ছে মাইনাসটা রেখে দাও, মনে করো মাইনাস এখানে আছে, তাহলে ds, তাহলে তাহলে এই অংশটা হচ্ছে তাহলে ln n+1 - s দ্বারা। এই যে আমরা এই ln এই অংশটুকু করতেছি, করার পরে এটাকে আবার অন্তরীকরণ করা লাগে, তাই না? তাহলে অন্তরীকরণ করলে এখানে -s কে করলে হয় -1, সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হয়ে +1 হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে। আর এই ডান সাইডে আমার যা আছে জাস্ট এখানে একটা টি গুণ হয়ে যাচ্ছে, আর হচ্ছে একটা ধ্রুবক ln c। এখন আদি শর্ত 2 ব্যবহার করে পাই, অর্থাৎ আদি শর্তগুলো হচ্ছে এইগুলা, এগুলো এখন আমরা ব্যবহার করব। তাহলে এখানে যদি ব্যবহার করি, তাহলে আদি শর্তগুলো যদি এখন ব্যবহার করি, তাহলে এই যে এইখানে আর এইখানটাতে আমরা এস এর বদলে এস নট বসাবো। তাহলে এখানে এস নট হচ্ছে, আর আদি শর্ত অনুসারে এস নট হচ্ছে, আর আদি শর্তে অর্থাৎ যে টি এর মান যেহেতু প্রথম প্রাথমিক অবস্থায় 0, তাই এই যে 0 বসাই দিলাম, বাকি অংশ বসে যাচ্ছে। আর এই অংশটুকুর মান তাহলে 0 হয়ে যাচ্ছে, আর এখানে শুধু ln c থাকে। আর এখানে এস নট বসিয়েছি, কিন্তু এখানে আদি সময়ে কিন্তু মোট সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা কিন্তু এন ছিল, এই যে এন, সেই মানটা এখন এখানে বসায় দেওয়া হয়েছে। এখন দেওয়ার পরে আমরা এই যে -ln s নট পাচ্ছি, আর এইখান থেকে এই যে ln 1 পাচ্ছি = ln c। তা এখান থেকে ln c এর মান তাহলে পাচ্ছি -ln n, অর্থাৎ ln 1 এর মান কিন্তু 0, আর -ln s নট এর মান, s নট যেহেতু n, তাহলে nটা বসাই দিলাম। এখন ln c এর মানটা 5 নং এ বসাই, এই যে 5 নং সমীকরণ, এইখানে ln c এর মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে -ln n। তাহলে ln nটা বসালে আমরা যে সমীকরণটা পাচ্ছি, এখান থেকে এই ln n সমীকরণটা আমি বাম সাইডে এনেছি, আর এখানে এই ln s টা মাইনাসটা এইখানে রেখে দিয়েছি। তারপরে এখন যেহেতু ln আছে যেগুলো, সেগুলো থেকে হিসাব করে নিচ্ছি। তাহলে ln n, তাহলে প্লাস আছে, তাহলে n এর সাথে এইটুকু গুণ হচ্ছে, আর একটা মাইনাস আছে বলে s দিয়ে ভাগ হচ্ছে, আর এই অংশটুকু এই যে বসে গেল। এইবার হচ্ছে এই লনটাকে ওই সাইডে নিলে e⁻ এই অংশটা হচ্ছে, তাহলে এই যে হয়ে গেল। এখানে এখন এসটাকে ওই সাইডে গুণ করে দিলাম, দেওয়ার পরে এই অংশটা পাচ্ছি। আর এবার হচ্ছে n × n+1, আর এই যে মাইনাস এসটা অর্থাৎ ns, -nsটা ওই সাইডে গেলে এখানে +ns হয়ে যাচ্ছে। আর এই অংশটুকু থেকে এবার s যদি কমন নিই, এই যে নিলাম, নেওয়ার পরে n + e⁻ এই অংশটা থাকতেছে, অর্থাৎ এখান থেকে আমরা s এর মানটা বের করতেছি এখন। তাহলে এই s এর মানটা পাচ্ছি কি করে, তাহলে এই যে n × n+1 কে ভাগ করে দিচ্ছি এই অংশটা দিয়ে, তাহলে s বা st-র মানটা পেয়ে যাচ্ছি। তাহলে 4 নং হতে এরপর হচ্ছে 4 নং হতে পাই di/dt = β si ছিল, তাহলে এখানে s এর পরিবর্তে n+1 - i, ওই সেই 2 নং শর্ত, আদি শর্ত অনুসারে। আর এখান থেকে আবার সেই ভেরিয়েবল সেপারেশন করে নিলাম, করার পরে অংশটা পাচ্ছি। এখন এটাকে সমাকলন করব। তো করার আগে আবার যে বলছিলাম যে আমাদের একটু বিভাজন করে নিতে হবে, ঠিক আগেরটার মতো একই করব। এখানে মাইনাস নাই বলে এখানে মাইনাস নিই নাই, তাই একইভাবে আমরা সেই n+1 এখানে i, সেই প্রসেসে আমরা করে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা এটাকে সমাকলন করব। সমাকলন, এখানে এই যে সমাকলন করার আগে যে n+1টা, এটা তো ধ্রুবক অংশ, তাই এটাও বামে নিয়ে নিলাম, তারপরে সমাকলনটা করতেছে। তো সমাকলন করলে এটা হচ্ছে ln i হচ্ছে, আর এটা হচ্ছে -ln n+1 - i, অর্থাৎ এর আগেরটা যেমন ছিল হুবহু তেমনই। এই অংশটা পেয়ে গেলাম। আবার এখান থেকে সেই আমার ln এর মানটা বের করা লাগবে। তাহলে এখান থেকে আমরা দেখি, তাহলে আদি শর্ত যে টি যখন 0 ছিল আর i0 এর মান 1 ছিল, সেই অংশটা বসাই দিলাম। তাহলে এখানে i এর মান 1 বসাই দিছি, আর এই যে ln n+1 - i এর মান যেহেতু 1 ছিল, সে 1 বসিয়ে দিলাম। আর এইখানে যে টির মান 0, সেটা বসিয়ে শুধু ln এ পাচ্ছি। আর এখানে তাহলে ln এর মান 0 আমরা জানি, ln 1 এর মান 0, তাহলে থাকতেছে কি মাইনাস এই অংশটা = ln a, অতএব ln a = ln এই 1 1 কেটে যাচ্ছে, তাহলে ln n। তাহলে ln এর মানও কিন্তু একই জিনিস পেয়ে গেলাম। আর ln এর মানটা আবার সেই উপরে আমরা বসাবো এই 7 নং এ, 7 নং এ এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এই সমীকরণটা পাচ্ছি। এখন এই সমীকরণের এই সাইডে আনলাম, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই ln i + ln n - এই অংশটা, তাহলে যেহেতু প্লাসের হচ্ছে i আর n, এইটা গুণ হলো, আর এটা মাইনাস বলে এই অংশটুকু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে ভাগ হয়ে গেলে এখন এখানে থাকতেছে n+1 β dt, আর
এটা থেকে যাচ্ছে, থাকার পরে এখন এখান থেকে লনকে আমি যদি ওই সাইডে নিয়ে যাই ই টু দি পাওয়ার হচ্ছে। এরপর হচ্ছে এই এন প্লাস ওয়ান মাইনাস আই, এটাকে ওই ডান সাইডে গুণ করে দিচ্ছি। এখন এখানে গুণ করার ক্ষেত্রে কী করছে, এই এন প্লাস ওয়ানকে জাস্ট ব্র্যাকেটে রেখে এটার সাথে গুণ, এই মাইনাস এখানে দিয়ে এই আয়ের সাথে আবার এটাকে গুণ করছে, এটুকু জাস্ট আলাদা করেছে। এখন করতেছে কি, এই যে এটা তো মাইনাস হয়ে আছে তাই না, তাহলে মাইনাস হওয়ার অংশটা ওই সাইডে যদি নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায়। তাহলে প্লাস যদি হয়ে যায় তাহলে এই যে এন আই প্লাস এই অংশটুকু, তাহলে দুইটা থেকে কিন্তু আই কমন যায়, তাহলে এই সেই আই কমন নিছে। আর এখানে রেনটা হলো এই যে, আর এর বাকি অংশটুকু হলো এই যে প্লাস করে, আর এইখানের এইটা এই পক্ষটুকু এখানে বসে গেল। তাহলে আয়ের মানটা কি পাচ্ছি, এই অংশটা ভাগ করে দিলে, তাহলে এই অংশটা ভাগ হলো এই অংশটা, তাহলে আমরা দুটা মান পেলাম, একটা হচ্ছে এস আর একটা হলো আই সমীকরণে। এখন 6 আর 8 নং সমীকরণ হতে আমরা লিমিট ব্যবহার করে পাই, ঠিক আছে। তাহলে যখন সময়টা আমার ইনফিনিটিভ সময় হবে তখন সেই এস এর মানটা কী হবে, তাহলে আমরা লিমিট ব্যবহার করে নিলাম যে টি টেন্স টু আমার ইনফিনিটিভ। তাহলে এখন এই যে এস টির মান যা ছিল সেইটা বসানো হয়েছে, জাস্ট এখানে লিমিট নেওয়া হয়েছে, টির মান হচ্ছে ইনফিনিটিভ। এখন টির মান যদি ইনফিনিটিভ বসাও তাহলে দেখো এখন ই টু দি পাওয়ার ইনফিনিটিভ হচ্ছে, তাহলে এখন নিচেরটা তাহলে ইনফিনিটিভের সংখ্যক একটা, তাহলে ইনফিনিটিভ সংখ্যা দিয়ে যারাই তুমি ভাগ দাও না কেন তার মান জিরো। দেখো তাহলে এস এর মানটা জিরো হয়ে যাচ্ছে, সংক্রমণযোগ্য ব্যক্তির সংখ্যা জিরো ইনফিনিটিভ সময়। এখন আয়ের মান অর্থাৎ তাহলে আক্রান্ত লিমিট ব্যক্তির নেওয়া সংখ্যা হচ্ছে কি এখানেও হয়? তাই, তাই লিমিট টি এর মান ইনফিনিটিভ যদি নিই তাহলে এই অংশটাকে অর্থাৎ এই আয়ের মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পর এখানে লিমিট নিয়েছি। এখন এই অংশটুকুকে একটু ব্যবহার করছে কি, এই যে উপরের ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি, এটাকে নিচে নামানো হয়েছে অর্থাৎ ইনভার্স করা হয়েছে, তাই তো। তাহলে ইনভার্স করলে এন এর সাথে গুণ হবে আবার এর সাথেও গুণ হবে, যেহেতু এটা আমি নিচে আনছি তাহলে দুটার সাথে আমার গুণ, তাহলে এই যে ইনভার্স করে আমরা এটাকে গুণ করেছি এন এর সাথে। আর এটাকে যদি ই টু দি পাওয়ার মাইনাস, এইটাকে ইনভার্স যেহেতু তাহলে মাইনাস করা হয়, তাহলে এই অংশটাকে যদি আমি মাইনাস করি এর সাথে যদি আমি যোগ করে দিই সেটা, অর্থাৎ এইটা থেকে মাইনাসই হচ্ছে আবার এই অংশটা, অর্থাৎ একই জিনিস, তাহলে ই টু দি পাওয়ার জিরো হয়ে যায়, তা ই টু দি পাওয়ার জিরোর মান কিন্তু ওয়ান, ঠিক আছে। তাহলে সেইভাবে এটা করা হয়েছে। এখন আমরা দেখো এই যে এইটুকুর মান টির মান যখন আমি ইনফিনিটিভ ধরছি তাহলে এই পুরোটুকুর মানে ইনফিনিটিভ হচ্ছে, এই যে সেই মাইনাস ইনফিনিটিভ। এখন এর অর্থ হচ্ছে এনকে ই টু দি পাওয়ার ইনফিনিটিভ দ্বারা ভাগ, তো এনকে ই টু দি পাওয়ার ইনফিনিটিভ দ্বারা ভাগ করলে জিরো হয়, তাহলে সেই জিরোটা এখানে বসিয়ে দিলাম, তাহলে জিরো প্লাস ওয়ান করলে ওয়ানই হচ্ছে, তাহলে উপরে যে এন প্লাস ওয়ান সেটাই থেকে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে অসীম সময়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে n প্লাস মোট 1। জনসংখ্যা এন, বড় হাতের এন, ঠিক আছে, সেই বড় হাতের এন ইকুয়াল টু হচ্ছে এই এন প্লাস ওয়ান। তাহলে দেখা যাচ্ছে যে টোটাল মানুষ পরিশেষে সব জনসংখ্যা রোগাক্রান্ত হবে। এরপর হচ্ছে 6 আর 8 হতে প্রাপ্ত এসআইআর মান 3 নঙে বসে পাই, অর্থাৎ এর আগে যে দুটো মান পেলাম আমরা লিমিট বসিয়ে ইনফিনিটিভ বসিয়ে, আমরা সেই মানটা এখন এই যে 3 নং সমীকরণ, এই সমীকরণটাই বসাবো, ঠিক আছে। তাহলে এই সমীকরণটা আমরা যদি মাইনাস বি এর সাথে ওই দুইটা অংশ গুণ করে দিলাম, দেওয়ার পরে আমরা এখন উপরেরটা উপরে রেখে দিলাম, নিচেরটা নিচে রেখে দিয়ে এটা হোল স্কোয়ার হয়ে গেল, যেহেতু নিচে একই জিনিস হোল স্কোয়ার করে দিলাম। এখন এইটা হচ্ছে সমীকরণ 11। সমীকরণ 11 একটা বক্ররেখার অন্তরক সমীকরণ নির্দেশ করে, আবার ডিএস বাই ডিটি এবং টি এর মধ্যে সম্পর্কও প্রকাশ করে। তো বক্ররেখা বিষয়টা কি, এটা হচ্ছে পরিবর্তনের হার, এটা তো বক্ররেখা হবে, কখনো সমান্তরালে অর্থাৎ সরলরেখা হবে, তো এটা পরিবর্তন হয় না, তাই না। তো সেই জন্য এটা বক্ররেখা সমীকরণ। আবার ডিএস বাই ডিটি এবং টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে, অর্থাৎ এর সাথে যে টি এর যে সম্পর্ক সময়ের সম্পর্ক প্রকাশ করতেছে, এটা মহামারী বক্ররেখা নামে পরিচিত। এখন আদি সময়ের সর্বোচ্চ মানের জন্য বক্ররেখাটা প্রতিসম ইউনিমডেল বক্ররেখা হবে, এবং ডিএস বাই ডিটি সর্বোচ্চ হবে যখন ওই যে ওটাকে একবার অন্তর্গ্রহণ করলে জিরো হয়, অর্থাৎ সর্বোচ্চ মান নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা এর আগেও একবার অ্যাপ্লাই করেছিলাম যে সর্বোচ্চ করতে গেলে একবার অন্তর্গ্রহণ করতে হবে, তো সেইটার মান জিরো, তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ মান হবে। এবং এই ক্ষেত্রে টি ইকুয়াল টু টি নট সর্বোচ্চ সময় সূচিত করবে, অর্থাৎ সর্বোচ্চ সময় প্রকাশ করবে। তো এখন আমরা যে একবার অন্তরীকরণ করার অর্থাৎ এটাকে বসাবো, তাহলে ডিএস বাই ডিটির মান কিন্তু আমরা আগেই কিন্তু এখানে যে পেয়ে গেছি, তা এই মানটাকে আবার ডিটি করব ডি এর সাপেক্ষে, তাই তো, মানে টি এর সাপেক্ষে আবার ডিটি করতেছি, তাহলে এই যে ডি বাই ডিটি ইকুয়াল টু এটা জিরো, তাহলে এখান থেকে যে টির মানটা পাবো সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ সময়। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে একবার অন্তর্গ্রহণ করতে বলতেছে, তাহলে এটাকে দেখা যাচ্ছে যে ইউভির সূত্র,
তো ইউভি সূত্র তোমরা ভালো করেই জানো যে নিচেরটা রেখে দিয়ে এই যে নিচেরটা রেখে দিয়ে উপরেরটা একবার ডিটি করতেছে। তাহলে এটাকে একবার অন্তর্গ্রহণ করলে কি হয়, এই যে ই টু দি পাওয়ার যা আছে সেটা বসে যাচ্ছে। আবার এখানে পাওয়ার যেহেতু এম এক্স আকারে অর্থাৎ টি আকারে, টির সাথে বাড়তি যে অংশটা থাকবে সেই অংশটা আবার বসে যাবে, এই যে সেইটা বসাই দিছে। আবার সূত্রের মাইনাস দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে এই উপরেরটাকে আমরা রেখে দিলাম, নিচেরটাকে অন্তরীকরণ করব। তাহলে অন্তরীকরণ করলে নিচেরটা যেহেতু এটার হোল স্কোয়ার আছে অর্থাৎ টুকে একবার সামনে নিয়ে এই যে নিয়ে -1 করব, 2 - 1 করলে তো যা আছে তাই থেকে যাচ্ছে। আবার ভিতরেরটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো ভিতরেরটা এইটুকুকে করলে এই n এর মান তো 0 হয়ে যায়, ওটা আর লাগে না। এখন এইটাকে অন্তরীকরণ করতে হবে। এটাকে করলে সেম ভাবে এটাকে করলে এই যে n+1 ইন্টু বিটা থেকে যাচ্ছে একবার, আবার এটা আবার বসে যাচ্ছে। তো তোমরা এটা ভালো করেই পারো আমার থেকে। তাহলে সেটা করলাম, আর নিচে হচ্ছে এই নিচের হোল স্কোয়ার অর্থাৎ নিচে যা থাকবে তার আবার স্কোয়ার করতে হবে। তাহলে এটা করলে 4 হয়। তাহলে সেইভাবে আমরা এই অংশটুকু পেয়ে যাচ্ছি। পর এই যে মাইনাস দিয়ে অর্থাৎ এই একটা সাইড এই একটা সাইড, এখান থেকে দেখো এই যে n+e⁻n+1 এ হোল স্কোয়ার অর্থাৎ এখানে দুইটা আছে, আবার এখানে কিন্তু এই একটা আছে। তাহলে এই দুই সাইড থেকেই এই একটা করে কমন যায়, সেই কমনটার সাথে আবার এইখানেও নিচে 4টা আছে। তাহলে উপর থেকে একটা এখান থেকে একটা কেটে দিলাম, একটা করে এইগুলো কেটে দেওয়ার পরে এখানে 3টা থাকে, আর এখানে এই অংশটা একটা থাকতেছে, আর বাকি অংশগুলো এই যে বসাই দিছে। আর এই যে ডান পক্ষে দেখো এই অংশটা কেটে দিছি, দেওয়ার পরে এই অংশটা আর এই অংশটা দুইবার আছে, তাই এখানে ওই অংশ দিয়ে 2 গুণ করে দেওয়া হয়েছে। আর এই যে এই 2 ছিল এই যে সেই 2, আর এই যে বাকি অংশটুকু এই যে বসে গেল। তাহলে এই অংশটুকু আমরা পেয়ে গেলাম। তো এই যে নিচের এই অংশটুকুকে এই সাইডে পাঠালে 0 হয়ে যায়, তাহলে উপরের অংশটুকু বসে যায়। তো এরা একবারে বসাই দিছে কমন নিয়ে, ঠিক আছে। তো কি কমন আছে দেখা যাচ্ছে যে e⁻n+1 বিটি n+1 ইন্টু বিটা এইটুক ধরে কমন আছে। তো ডাইন সাইডে দেখো ওইটুক ধরে যদি কমন নেওয়া হয় তাহলে বাকি থাকে কি, এই একটা 2 বাকি থাকে। আর এইখানে যেহেতু দুইটা আছে ওই e⁻2, তাহলে এখানে একটা e⁻n+1 বিটি থাকে। তাহলে এই যে যেটুকু বাকি ছিল এইখানে তাই বসাইছে। এই যে মাইনাস ছিল সেই মাইনাস, আর এই পক্ষে আমার কি বাকি থাকতেছে জাস্ট এই অংশটুকু, কারণ এই অংশটুকু ধরেই কমন নিছি। তাহলে এই অংশটুকু যদি বসাই দিই সেই যে বসাই দিছি, দেওয়ার পরে তাহলে এই লাইনটা কী করে হলো বুঝে গেলাম। তো এরপরে যে এই যে দুটি অংশের গুণফল অর্থাৎ এই যে এই অংশটা আর এই ডাইন পক্ষের অংশটা অর্থাৎ দুইটার গুণফল যদি 0, তো আমি এই অংশটার গুণফলে আমি 0 দেখাতে পারতেছি। তো সেইটাই দেখালাম ব্র্যাকেটের মধ্যেটুকু। এরপরে দেখা যাচ্ছে এখানে হলো একটা আর এখানে হলো বিয়োগ আছে 2টা, তাহলে একটা বিয়োগের থেকে যাচ্ছে। তাহলে n এইটা ওই সাইডে পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে এইবার হচ্ছে আমি দুই সাইডে মানে কি করব এই ইটরে এই সাইডে আনবো, তাহলে এটা সাইডে লন হয়ে যাবে, আর এখানে এইটুকু উপরের পাওয়ারটুকু এইখানে বসে যাবে। যাওয়ার পরে এখন আমি দেখো টির মানটা বের করতেছি, তাহলে এই যে বাকি অংশটুকু এটা ভাগ করে দিলাম লন এন বাই অংশটা, এই টিটাই হচ্ছে কিন্তু আমার সর্বোচ্চ সময়। তাহলে দেখা যাচ্ছে সর্বোচ্চ সময় হলো এইটা। ফলে সংক্রমণ হার দ্রুততার সাথে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং বিটা ও এনের উপর নির্ভর করে পরবর্তীতে তা শূন্যে নেমে আসে। কারণ হচ্ছে কি, যখন আমার সব মানুষ সংক্রমিত হয়ে যাবে তখন তো আর সংক্রমণ আর বাড়বে না, আস্তে আস্তে সংক্রমণ কমবে। সেটাই এখানে বোঝাচ্ছে যে পরবর্তীতে তা শূন্যে নেমে আসে। তাহলে এই যে আমরা 3টা অঙ্ক করলাম এতক্ষণ ধরে, তো এই 3টা অঙ্ক কিন্তু খাতায় বাসায় ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর বাকি আছে 2টা 3টা অঙ্ক, আমি সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো, যেহেতু এই 3টা অঙ্ক করতেই আমার প্রায় আধা ঘন্টা লেগে যাচ্ছে। তো সবাই সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।